আত্মীয়তার সমমর্যাদা সম্পন্ন লোকের সাথেই হয়। রাজীব সাহেবের নিজেরই ভাঙা সুটকেস ছিল। আমি ওস্তাদ জাহাঙ্গীর আলমের বোন। ইন্টারভিউর নিচে কমেন্ট করেন আরেকজনের সংসার ভেঙেছে এসে। আমি তাদের জ্ঞাতার্থে বলতে চাই, আমাদের ফ্যামিলির বোঝার কোনো উপায়ও ছিল না যে উনি ম্যারিড না আনম্যারিড পরিচয়ে আমার সাথে বিয়ে হয়। আজকে উনি নাই পৃথিবীতে, উনি আমার বাচ্চাদের বাবা। আমি ক্ষমা করে দিয়েছি ওনাকে। প্রিয় দর্শক, বাংলাদেশে একজন অভিনেতা ছিলেন যার অভিনয় ভালোবাসতেন প্রায় সব শ্রেণীর মানুষ, যার অভিনয় দক্ষতা মানুষকে মুগ্ধ করে রেখেছিল। আমাদের সকলের প্রিয় অভিনেতা রাজীব। আজকে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য আছেন সেই অভিনেতার সহধর্মিণী। আজকে তার সাথে গল্প করব, আড্ডা দিব। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে আপনার সাথে গল্প করব, আড্ডা দিব এবং অভিনেতা রাজীব সম্পর্কে অনেক কিছু জানবো, যে কথাগুলো তার ভক্তরা জানতে চায় কিন্তু আজ পর্যন্ত হয়তো বা মিডিয়ার সামনে আসেনি কিংবা প্রকাশ্যে আসেনি। শুরুতে একটু জানতে চাই আসলে যে অভিনেতা রাজীবের সাথে আপনার পরিচয় কবে, কিভাবে? এটা পরিচয় ছিল 83 সালে। উনি আমার বড় ভাই ওস্তাদ জাহাঙ্গীর আলমের কাছে ফাইট শিখতে আসতেন, মূলত ওখানেই আমার দেখা। তখন আমি হয়তো 6-7-এ পড়ি এরকম। 83 সাল থেকে গিয়ে 83, 84, 85 সাল পর্যন্ত উনি মানে আমাকে বিয়ে করার জন্য বিয়ের প্রস্তাবে এসে, ওই সময়গুলোতে আমাদের ফ্যামিলি থেকে ফিল্মের লোককে মেয়ে দিবে না। আগে এরকম একটা চলন ছিল যে মিডিয়ার লোককে মেয়ে দিবে না, বা আমিও না। এই করে যেভাবে হোক 85 সালে ফাইনালে ওনার সাথে বিয়েটা হলো আর কি। 85 সালের 4 অক্টোবর। আচ্ছা, কোথায় আপনাদের বিয়েটা কোথায় হয়েছিল? ঢাকাতেই? আমাদের ঢাকাতে ওস্তাদ জাহাঙ্গীর আলমের বাসাতে বিয়েটা হয়। আর আমার বাড়ি ছিল কক্সবাজার। আমার দেখা হয়ে কথা হয়ে উনি একজন খোকন সোনার হিরো হিসাবে আমি ওনাকে চিনি। উনি একজন হিরো, আমি এজ এ ফ্যান ওইভাবে আমি ওনাকে হাই হ্যালো বলছে। তাছাড়া আমি ওনার ওস্তাদের বোন, ওইভাবেই আমার সাথে কথাটা হয়েছিল। তো পরে তো আমি চলে যাই অনেক চেষ্টা করে। সে মাঝখানে বিশাল কাহিনী, উনি কক্সবাজারও গিয়েছিলেন, আমি দেখা করিনি, বা আমাদের ফ্যামিলির থেকে বিয়েটা অ্যাকসেপ্ট করা হয়নি। তখন আপনার বয়স কত ছিল? আমার যখন 83-তে আমি 6-7-এ পড়ি এরকম। অনেক ছোট আর কি। হ্যাঁ, তখন তো তিনি অলরেডি ফিল্ম স্টার। উনি ফিল্ম স্টার, জি। ওনার খোকন সোনা রিলিজ হয়েছে তখন। তো এত ছোট আপনি বয়সে, তা আপনার থেকে তো সিনিয়র যে মানুষ যখন বিয়ের প্রস্তাব দিল, তখন বিষয়টা আপনার কাছে একটু অস্বাভাবিক লাগেনি? আমাদের ওই সময় সিনিয়র জুনিয়র বিয়ের প্রস্তাবটা এটা অতটা আচ্ছা কমন ছিল, কমন ব্যাপার ছিল। আমার মাই তো আমার বাবার চেয়ে 30 বছরের ছোট, কিন্তু ওই জন্য না, হয়তো বিয়ে হয়ে যেত বা দিয়েও দিতেন। ওনার ব্যাকগ্রাউন্ড আমরা কিছু জানি না। তখন মোবাইলের যুগ না, মিডিয়ার যুগ না, একমাত্র সিনেমা আর চিত্রালী, পূর্বাণী, বিচিত্রা, এগুলো পত্রিকাগুলো ছাড়া। আর হ্যাঁ, বয়সে তো অবশ্যই পার্থক্য। উনি আমার চেয়ে 25 বছরের বেশি বড় ছিলেন, কিন্তু বোঝা যেত না। উনি আমার ভাইয়ের কাছে ফাইট করতেন, ঘোড়দৌড় এক্সারসাইজ করতেন, তারপর সিনেমার একজন হিরো। ওনার বয়স বোঝা যেত না। আচ্ছা, তারপর আপনাদের বিয়েটা হলো 85 সালে? জি, 85 সালে। তারপর আপনারা সংসার শুরু করলেন ঢাকাতে? ঢাকাতে, জি, মোহাম্মদপুরে তাজমহল রোডে আমাদের বিয়ে হয়। জাকির হোসেন রোডে আমরা সংসার শুরু হয় আমাদের। এর আগে উনি মেসে থাকতেন নূরজাহান রোডে। তো যেহেতু আমাকে বিয়ে করলেন, মেসে থাকতেন মঞ্জুরাহি। আরেকজন ভদ্রলোক কে ছিলেন আমার এখন মনে নেই। ওনারা 3 জন মিলে একটা মেসে থাকতেন। এখন আমার সাথে বিয়ে হওয়ার পরে আমাকে নিয়ে তো আর ওখানে থাকা যাবে না। তাজমহল রোডে সম্ভবত আমরা 1400-1500 বা 1600-1700 এর মধ্যে হবে, অনেক বছর আগে কথা তো মনে নেই। ওইরকমই একটা বাসায় আমরা ভাড়া নিই জাকির হোসেন রোডে। আচ্ছা, ওখানে আমার জীবন শুরু। কেমন ছিল উনি? একজন মানে অভিনেতা হিসেবে তো দুর্দান্ত ছিল আমরা জানি, কিন্তু হাজবেন্ড হিসেবে কেমন ছিল? দেখেন, একজন শিল্পীর একটু উদাসীন থাকে। আমি হাজবেন্ড হিসেবে ওনার বিচার করতে যাব না। ওনাকে একজন দেশপ্রেমিক হিসেবে, একজন অভিনেতা হিসেবে, একজন বাবা হিসাবে, এই 3টা জায়গায় আমি ওনার মূল্যায়ন করব। হাজবেন্ড হিসেবে আপনি তো একজন স্ত্রী, সেই জায়গা থেকে তো আসলে হাজবেন্ড হিসেবে আপনাকে যদি মূল্যায়ন করতে বলি, তাহলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? হাজবেন্ড হিসাবে এটা এখন আসলে যাইতে চাই নাই, কিন্তু উনি সংসারী মানুষ না। শিল্পীরা সংসারী মানুষ হয় না। অন্য শিল্পীদের বউদেরকেও জিজ্ঞেস করলে হয়তো সেম কথাই পাবেন। একজন মানুষ যখন তার ধ্যান, জ্ঞান, ঘুম, স্বপ্ন, জাগরণে রাজনীতি স্বপ্ন দেখছে, আর একদিকে তার সিনেমার জন্য কি করতে হয়, ডাবিংয়ের সময় একটা প্র্যাকটিসের দরকার হয়,
লিপসিং করা অত সহজ না। আমি তো, যারা দেখেছে তারা বুঝবে, আমি তো দেখেছি কঠিন একটা কাজ, ডায়লগ থ্রো দেওয়া। তারপর উনার ভিলেন ক্যারেক্টার যেহেতু করতেন, সারাক্ষণ ফাইট মারামারির উপরে, উনার এক্সারসাইজ এইদিকে উনি বেশি ছিলেন। কিন্তু বাবা হিসাবে উনি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। এই বাচ্চারাই হোক আর ওনার আগের ঘরের বাচ্চারাই হোক, ওনার কাছে সব বাচ্চারাই সমান, সব বাচ্চাদেরকেই সমান ভালোবাসছেন। বাবা হিসাবে শ্রেষ্ঠ বাবা, একজন দেশপ্রেমিক হিসাবে আমি কারোর সাথে তুলনা দিব না, আমি খুব কমই দেখেছি ওনার মতো একজন নিঃস্বার্থ দেশপ্রেমিক। কারণ দেশপ্রেম করে উনি যে পর্যায়ে গিয়েছিলেন, যে সম্মান পেয়েছিলেন, সেই তুলনায় ওনার কোনো কিছুই ওখান থেকে লাভের আশা করে যান নাই এবং লাভ করেন নাই, বরং ওনার ইনকাম করা টাকা পয়সা উনি দেশের জন্য খরচ করেছেন। থাকে না যে প্রত্যেকটা স্ত্রীর কিন্তু স্বপ্ন থাকে যে হাজবেন্ডকে নিয়ে একটু ঘুরতে যাওয়া, বাইরে যাওয়া। যদিও আপনার হাজবেন্ড হচ্ছে ফিল্ম স্টার ছিল, সেই ক্ষেত্রে এটা অনেক কঠিন ব্যাপার ছিল। ওইটা আমার জন্য হয় না। আমার ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়া বা রোমান্টিক 2 মিনিট বসে কথা বলা, ওইটা আমার জীবনে হয় না। আমি ওই বয়সে 14-15 বছর বয়সে আমার বিয়ে, 15-16-র মধ্যে আমার একসাথে টুইন বেবির জন্ম। তো আমার বাচ্চা পালা, সংসারে বাজার করা, রান্না করা, বিদ্যুৎ বিল, এইটা ওইটা দেওয়া ওই সময়। তারপর ওনার ড্রেস আপগুলো আমি ঠিক করে দিতাম। ড্রেস আপ বলতে আমি ড্রেসের ডিজাইনার না, কিন্তু যখন আমাদের শুটিং হয় স্টিল ফটো থাকতো। এখনকার কথা আমি জানি না। স্টিল ফটো, পরের দিন যেটা শুটিং, স্টিল ফটো দেখে যদি গলা একটা মালা থাকে, অনেক সময় আমার ওড়না, আমার শাড়ি কেটে ওড়না বানানো হতো, বা আমার শাড়ি কেটে ওই যে ভিলেনরা যেভাবে ড্রেস পরে, লুঙ্গি, পাতলা পাঞ্জাবি, এগুলো আমার ছবি দেখে দেখে ওইভাবে করে সেট করে সকালবেলা ওনার লাগেজে ঢুকিয়ে দিতে হতো। ওইটা নিয়ে উনি চলে যেতেন। তারপর আর সারাদিন আমাদের কোনো যোগাযোগ নেই। বা বাসায় ল্যান্ডফোন লেগেছিল পরে, মনে হয় এটা আরও 2 বছর পরে বা ওইরকম লেগেছিল ল্যান্ডফোন, কিন্তু উনি যেখানে শুটিং করছেন ওখানে তো আর ল্যান্ডফোন নাই, বনে বাদারে এদিক ওদিক ফোন। তো আমি সারাদিন ওনার বিজিও হলেন তখন, 1 বেলা 2 বেলা 3 বেলা 4 বেলা শুটিংও করতে হতো, 12টা 1টা 2টা বাজে। আবার সকালে উঠে প্রতিদিনকার কাজ, লাগেজ গুছিয়ে দেওয়া। সকালে ওনাকে গরম ভাত খেতেন, গরম ভাতটা রেডি করে দিলে উনি খেয়ে লাগেজটা নিয়ে চলে যেতেন। এই ছিল আমার জীবন। একটা প্রসঙ্গ একটু জানতে চাই, আপনি যে বলছিলেন যে তার আগের পক্ষ, মানে হচ্ছে তার প্রথম স্ত্রীর ঘরের সন্তান বা প্রথম যে সংসারটা, সেটা সম্ভবত বরিশাল বা বরগুনার দিকে, পটুয়াখালীতে। আপনাকে বিয়ে করার পর কি সেখানে সেই স্ত্রী কিংবা সেই সন্তানদের খোঁজখবর তিনি রাখতেন বা সেখানে নিয়মিত যাতায়াত করতেন? এটা আসলে, এটা বলতে গেলে অনেক সময় অনেক আমার যারা আমার ফেসবুকে আছেন বা অনেক আমার ইন্টারভিউর নিচে কমেন্ট করেন আরেকজনের সংসার ভেঙেছে এসে, আমি তাদের জ্ঞাতার্থে বলতে চাই বা তাদের না জেনে হয়তো ওনারা বলেন, ওই এমন আমি একটু আগেই ওই কারণেই বলেছি, মিডিয়া ছিল না, মোবাইল ফোন ছিল না। আমাদের ফ্যামিলি থেকে উনি ম্যারেড না আনম্যারেড এটাও কখনো যাচাই করার সুযোগ ছিল না। তাছাড়া উনি 83 সালে যখন আমার বিয়ে, ঈদ, কুরবান সব আমার ভাইয়ের বাসায় করতেন, সেখানে যেতেন না, না দেশে যেতেন না। তো আমাদের ফ্যামিলির বোঝার কোনো উপায়ও ছিল না যে উনি ম্যারেড না আনম্যারেড। উনি আনম্যারেডই বলতেন এবং আনম্যারেড পরিচয়ে আমার সাথে বিয়ে হয়। আজকে উনি নাই পৃথিবীতে, উনি আমার বাচ্চাদের বাবা, আমি ক্ষমা করে দিয়েছি ওনাকে। ব্যাপারটা ছিল এরকম। আপনি যেদিন প্রথম জানলেন যে তিনি বিবাহিত এবং তার সন্তান আছে, আমি শুধু ওই বিবাহিত জানলাম না, আর অনেক কিছুই জানলাম। এজ এ বাঙালি নারী, আমাদের ফ্যামিলিতে একবার বিয়ে হয়ে তুমি আর ফেরত আসতে পারো না, আগে তাই ছিল। এখনকার যুগেও বলে একবার সাদা শাড়ি কি লাল শাড়ি পরে যাবে, সাদা শাড়ি পরে আসবে। ওই অবস্থায় আমার ফেরত যাওয়ার বা চলে যাওয়ার, ওনাকে ছেড়ে যাওয়ার, আমার বিয়ের 1 বছর 12 মাস পুরা হওয়ার আগে আমি 2টা টুইন বাচ্চার মা হই। আমাদের ফ্যামিলির থেকে দিবে না, কিন্তু ওনার যখন বিয়ের কথাবার্তা হচ্ছিল, ওনার কথাবার্তা, বাচনভঙ্গি, উচ্চারণ, ওনাকে দেখতে, ওনার ম্যানার, এটা যারা ওনার সাথে উঠা বসা করেছেন ওনারা ভালো করেই জানেন, ওনাকে অপছন্দ করার কোনো ব্যাপার ছিল না। পরে যখন আমি জানতে পারলাম এটা কি হলো এসে, তখন উনি হাতে পায়ে ধরে মাপ চাইলেন, যেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয় যে আমি তো না হলে তোমাকে পাবো না। আমার জীবন লাইফস্টাইল ছিল একটু অন্যরকম। তখন থেকে আমি প্রচুর বই পড়ি বা সিনেমা হলে গিয়ে আমার মা ভাই আমরা সবাই মিলে সিনেমা দেখি। যারা বিয়ের প্রস্তাব আসছে, হয়তো 5 পাস করেছে বা মাছ ধরতে যায় বা মাছের বোটের বিজনেস করে, এরকম বাসার থেকে বিয়ের প্রস্তাবগুলো আসছিল আমি বিয়ে করবো না। তখন আমার চাচি গেছে ওখানে,
তো বলছে তুমি তো এটাও বিয়ে করবে না ওইটাও বিয়ে করবে না, আর ওই যোগ অনুযায়ী আমার বিয়ের বয়স ওটা 13-14 বছর, এটা 15টা বিয়ের বয়স। তো আমার চাচি বললেন এই লোকটা এত কষ্ট করে প্রতিদিন আসে, আর আমার ছোট ভাই ও এখন ডিরেক্টর হয়েছে, রহিম জাহাঙ্গীর, ওস্তাদ জাহাঙ্গীর আলমের ছোট ভাই, তখন ও ছোট, মানে আমি যদি 6-7-এ পড়ি তাহলে ও আরো ছোট, আমার চেয়ে বোধহয় ও 2 বছরের ছোট এরকম হবে। তো ওকে প্রায় ধরতো, তোমার দিদিকে একটু বলো, আসতে বলো, তোমার দিদির কাছে একটু খবর পাঠাও, এসে এরকম কথা বলতো। আমার চাচি বলতেন আমার মনে হয় তুই রাজীবকে বিয়ে করলে তোর জন্য বেস্ট হবে, এটা হচ্ছে না যে আমার আচ্ছা ঠিক আছে যান যান বলে দেন, হ্যাঁ ঠিক আছে বিয়ে করবো, জাস্ট জিনিসটা এরকম ছিল। পরে আমি ঢাকায় আসলাম, ফোন তো ওনার ল্যান্ড ফোন নাই, উনি থাকেন মেসে। আমি একটা ছেলেকে দিয়ে খবর দিই যে উনি তো বিয়ে করতে চাইছিলেন, ওনাকে বলো তো একটু এসে দেখা করতে ওস্তাদের বাসায়, ওস্তাদের সাথে কথা বলতে বলো। পরে উনি রাত্রে দেখলাম এইখানে রক্ত, মাথায় ব্যান্ডেজ করা, ওইভাবে মেকআপ সহ উনি খবর পাওয়ার সাথে সাথে মেকআপও উঠান নাই, চলে আসছেন। তো বলছে আপনি আমাকে খবর দিয়েছেন, আমাকে আপনি করেই বলতেন, আমিও আপনি করেই বলতাম। আমাকে খবর দেয়, আমরা জি আপনি নাকি আমাকে বিয়ে করার জন্য 3 বছর ধরে ঘুরছেন, তো আপনি কি আসলে আমাকে বিয়ে করতে চান? বলে জি। তাহলে কালকে বিয়ে করতে পারবেন? বলে মানে উনি একটু হতভম্ব হয়ে গেছেন, বলে কালকে না পরশুদিন টাইম বলেন। বলে কালকের মধ্যে বিয়ে করলে করবেন, নাহলে কিন্তু আমি কক্সবাজার চলে যাব। বলে না না আমাকে পরশুদিন টাইম দেন, তাহলে আপনার গার্জিয়ান নিয়ে আসেন। ওনার চাচাতো ভাই, বড় চাচাতো ভাই রাজ্জাক ভাই, উনি এখন নাই, মানে ওনাকেই ইনি বাবার মতো মানতেন। উনি রাজীব সাহেবকে ঢাকা শহরে এনে তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি দিয়ে দেন। তো সেই সূত্রে উনি ওনার গার্জিয়ান 2 জনই মারা গেছেন, আরেকজন শানু, 3 জন আসছিল। তো যারা পটুয়াখালী মানুষ তারা চিনবে আর কি এদেরকে। তো 3 জন এসে আমাকে দেখে প্রস্তাব দিয়ে এই 3 দিনের মধ্যে বিয়ে। আচ্ছা, হ্যাঁ, যেই প্রসঙ্গটাতে আমরা ছিলাম যে হচ্ছে যে আপনাকে বিয়ের পর কি তার আগের পক্ষ স্ত্রী কিংবা সন্তান তাদেরকে খোঁজখবর নিতেন না বা ওখানে যেতেন না? না, এটা খুবই আপত্তিজনক কথা। আমি প্রথমেই বলেছি উনি বাবা হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, কারণ আমি শুধু আমার বাচ্চাদের বেলায় কিন্তু বলি নাই, ওই বাচ্চা আমার বাচ্চা মিলিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। তাদের আসা যাওয়া, ইভেন ছোট ছেলেটা আমার কাছে বেশ কিছুদিন থাকতো, তখন ছোট ছেলেটা সম্ভবত 5-6-এ পড়ে, বড়টা বা 7-এ পড়ে এরকম। বড়টা আর আমি কাছাকাছি বয়সের, বড়টা না ছোট বাচ্চাটা আমার কাছে জাকির হোসেন রোডে যখন আমাদের বিয়ে হয় তখন এসে বেশ কিছুদিন আমার কাছে ছিল। তো যদি রাজীব সাহেবের ভালোবাসা না থাকতো, আমার আদর না পেত, ওই ছেলে এখনও বলে সে তার সিক হয়েছিল, তার লুজ মোশন হয়েছিল, ভমিটিং হয়েছিল, ওইটা আমি পরিষ্কার করেছি। 4-5 দিন আগেও কথা হলো, মা আপনাকে আমার মনে পড়ে, ছোটটা মামুন যান না, যে আমি বমি করেছিলাম, আপনি পরিষ্কার করেছিলেন, আমার লুজ মোশন হয়েছিল, মনে পড়ে মা, মিস করি, কিন্তু সময় পরিস্থিতি সব দিক মিলাইয়া আপনাকে আমি দেখতে যাইতে পারি না। তারপর আমি বললাম যে ঢাকা আসলে বাসায় এসে আমার সাথে দেখা করে যাস, ছোটটার সাথে। বড়টার সাথে আমার বোধহয় 2-3 বছর কথা হয় না, আমাদের সম্পদ নিয়ে একটু কথা কাটাকাটি হয় না। আমি বাচ্চাদের সাথে কথা কাটাকাটি কেন করবো, এটা আমার ব্যক্তিত্ব বলে না। আমি লোকজন দিয়ে ওদেরকে বলিয়েছি যে সম্পত্তিরও এখানে একটা ব্যাপার আছে। অনেকেই মনে করে আমি, আচ্ছা আমরা যেটা ছিলাম বাচ্চাদেরকে উনি খোঁজ খবর নিতেন কিনা, সেটা তো নিতেনই। তাদের মা যখন ঢাকা আসতো তাদের মাকে কিন্তু ডাক্তার দেখাতাম আমি, চোখে ওনার ছানি পড়ে গিয়েছিল। উনিও বেশ বড়, আমার মায়ের বয়স আর ওনার বয়স সমান প্রায়। তো ওই কারণে আমি ওনাকে কখনোই অসম্মান করি নাই। উনি ঢাকায় এসে যখন আসতেন আমাদের বাসাতেই আসতেন, আমি ওনাকে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে দাঁত দেখিয়েছি, চোখের ডাক্তারের কাছে নিয়ে চোখ দেখিয়েছি, এটা ওনারাও অস্বীকার করবেন না নিশ্চয়ই। ওনার কাপড় কিনা, ওনাদের বাৎসরিক 2 বার কাপড় কিনা হতো, আগের ওই সময় তাই হতো। গ্রামে যারা থাকতো তারা কোরবানের ঈদে একবার কাপড়, রোজার ঈদে কাপড়, এই কাপড় চোপড় সমস্ত কিছু, কার ডাক্তার দেখানো, কার কী লাগবে, ইভেন ওই ঘরের শ্বশুর শাশুড়ি আসলে ওনাদের সেবা যত্ন সবই আমি করেছি। এখানে দ্বিতীয় বিয়ে করার জন্য ওনাদের কোনো সমস্যা কিন্তু ছিল না, আক্ষেপটা ছিল আমার ভিতরে, আমার লাইফটা কেন এরকম হলো। বুঝতে পেরেছি। অনেকেই কিন্তু এই অভিযোগটা অনেকেই করতে শুনেছি, এটা আপনিও বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে অনেকে হচ্ছে আপনাকে অভিযোগ করতে যে আপনার জন্য সে মানুষ না জেনে, আসলে আমরা না জেনে কথা বলতে ওস্তাদ, না জেনে কথা বলা সহজ কথা একটা। আমি যারা আমাকে কমেন্ট করছে তাদেরকেও আমি চিনি না, তারাও আমাকে কাছ থেকে চিনেন না। আক্ষেপ ওনাদের না, আক্ষেপ ছিল আমার। একজন 14 বছরের মেয়ে, সে কি জানে?
আমি তো যদি এইখানে যদি তুলে হুমায়ুন আহমেদ সাহেবের কথা আর শাওনের কথা যদি উঠাই, আমি তো বেশিরভাগ দোষ দিব হুমায়ুন আহমেদ সাহেবকে। বাচ্চা ছিল হুমায়ুন সাহেবের, বা বউ ছিল হুমায়ুন সাহেবের, বয়স্ক ছিলেন উনি, শিক্ষিত ছিলেন, একজন রাইটার। ওই শাওন ছোট মানুষ, সে ভুল করতেই পারে, ওনার তো ভুল করা যাবে না। এখন এই বয়সে এসে আমি একটা 20-25 বছরের ছেলের সাথে এটা কি বলবো, আমি সমাজ বিরোধী কোনো কাজ করতে পারি না, দোষটা আসবে আমার, দুঃখটা ছিল আমার, অভিযোগটা ছিল আজীবন আমার। এখন উনি যেহেতু পৃথিবীতে নাই, আমি ক্ষমা করেছি ওনাকে। কিন্তু ওরা যেটা বলছে বা সম্পত্তি আসলে না কিছু কথা হয়ে যায়, যেটা মাসুদের মা বলতে রাজীব সাহেবের প্রথম পক্ষ, উনি বলেছেন যে না আমাদেরকে কিছু দেয় নাই, আমরা পাই নাই। এই কথা আমি আজও বলি যে এই কথা ওনার কথা না, ওনাকে বড় ছেলেটা শিখিয়ে দেওয়ার কথা। উনি আরেকটা জায়গায় বলেছেন, আমার বলা কথা ছিল আপ্পাকে যদি বাচ্চারা না দেখে কখনো আমার কাছে আসবেন, আমি আপনাকে মাথায় করে রাখবো। ওনার ভাষায় উনি বলছেন যে মাথার তাজ বানিয়ে রাখবো। ওনাকে আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে যখন ওই বউ আসতো, বাচ্চারা আসতো, আপনি কী করতেন? বলো ওরা ওয়াশরুম টয়লেট করলে আমি নিজে পরিষ্কার করতাম। রাজীব সাহেব বলতো থাক, অন্য লোক করবে। কেন অন্য লোক করবে, ওগুলো তো আমার বাচ্চা। তার মানে ওনার সাথে আমার কখনো বিরোধ ছিল না। আমার আগে থেকেই ওনাদের বিয়ে হয়েছে আমার জন্মের আগে, এই মাসুদের আম্মার বিয়ে হয়েছে আমার জন্মের আগে। আমি এসেছি রাজু সাহেবের জীবনে 85 সালে। এত বছর রাজু সাহেব বাড়িতে যান নাই। কি সম্পর্ক ছিল না ছিল এটা এখন পুরো বাংলাদেশকে তো বলে আমার লাভ না, ওটা দেশের এলাকার লোকজন জানে, ইভেন ওনার ছেলেরাও জানে বাবার সাথে মার সম্পর্ক কতটুকু ছিল না ছিল। আর এটা ভুল, আমি ওনাদের ফ্যামিলিতে গিয়ে বিয়ে করেছি। আমি এখন আমার 50+ বয়সে আমি যা আছি, তখন আমি অনেক সুন্দরী, যথেষ্ট যোগ্য। আমার বিয়ে কোথাও ঠেকতো না। আর সবচেয়ে হাস্যকর কথা হলো রাজীব সাহেবকে ভাঙানোর কিছু নাই, ওনার নিজেরই তো ভাঙা সুটকেস। রাজীব সাহেবের নিজেরই ভাঙা সুটকেস ছিল। আমি ওস্তাদ জাহাঙ্গীর আলমের বোন। ওস্তাদ জাহাঙ্গীর আলম বাংলাদেশের মার্শাল আর্ট প্রবর্তক, যার নাম ইতিহাসে প্রথমেই আসবে, আমি তার বোন। ওই বাসায় আমার বিয়ে হয়। আমার গার্জিয়ান ছিল ওস্তাদ জাহাঙ্গীর আলম। রাজীব সাহেবের এমন কোনো গার্জিয়ান ছিল না। রাজীব সাহেব থাকতেন মেসে, মাসে 1300 টাকা খাবার খরচ, রুম ভাড়া দিয়ে। তো রাজীব সাহেবকে ভাঙানোর কি ছিল, ওনার কি এমন ছিল যে আমি ভাঙাবো, কি সম্পদ ছিল? আমাকে বিয়ে করার পরে আমাকে যখন বিয়ে করে তখন ওনার 2500, 3000 এক একটা ছবির রেমুনারেশন ছিল, এরকম হাইস্ট 5000 হতে পারে, এমন কোনো ছবিও ছিল না। আর বিয়ে করার সময় মানুষ নিশ্চয়ই তার এই সময় করে, ওটা আমাদের সময় ছিল না। ধন সম্পদ দেখে কেউ বিয়ে শাদী করা বা লোভে পড়ে বিয়ে করা, এটা আমার সময়, আমি এখনও আমার মাথায় ঢুকে না যে কারো সম্পদ দেখে বিয়ে করা বা কারো সম্পদ নিয়ে সংসার করা, এটা আমার মাথায় ঢুকে না এখন। রাজীব সাহেবের যে ওই পক্ষের, ওনাদের ওই শ্বশুর ছিলেন জমি জমাওয়ালা, জমিদার টাইপের। আর রাজীব সাহেবের যে বাবা, ইনার ছিল 1.5 বিঘা জমি ওই আমার তো। আর ওনাদের ছিল বিঘা বিঘা জমি। সম্ভবত এটা আধা বিঘা জমি ছিল যৌতুক, রাজীব সাহেবের বাবাকে দিয়ে এই বিয়েটা ঘটানো হয়। তো পরবর্তীতে অনেক পরে, সেটা রাজীব সাহেব মারা যাওয়ার সম্ভবত কিছুদিন আগে, রাজীব সাহেব ওই জমি ওই শ্বশুরকে ফেরত দিয়েছে। এটা আমার সামনে মানে এই বিয়েটা আসলে রাজীব সাহেবের ইচ্ছার বিরুদ্ধেই হয়েছে, উনি করতে চান না। আর রাজীব সাহেবের ইচ্ছার বিরুদ্ধে করতে হয়েছিল, এই জন্য এটা বলতে গেলে আরেক কাহিনী। এই মা বাবা রাজীব সাহেবের আপন মা বাবা ছিলেন না, ওনারা ছিলেন পালক মা বাবা। আর রাজীব সাহেব যেহেতু একজন কৃতজ্ঞ পরায়ণ মানুষ, উনি ভেবেছেন আজকে আমি কোথায় থাকতাম যদি এই মা বাবা আমাকে পড়াশোনা না করাতো, বড় না করতো, আমাকে আশ্রয় না দিত। তো ওনাদের একজন ভাগ্নি, আমার মানে শ্বশুর রাজীব সাহেবের বাবা, খুব মিনতি আকুতি করছিলেন ওনার আপন বোনের মেয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেই কারণে বিয়েটা করেছিলেন। কিছুটা জমি জমার ব্যাপার ছিল, কিছুটা সম্পদ ঘরে থাকবে, আগের কালে এটা হতো। এখন ছেলে মেয়েরা বুঝে গেছে, এখন হতে পারে না, এই কারণেই ওনাদের ওই বিয়েটা হয়েছিল। তো আমি যখন গিয়েছিলাম তখনও ওনার চুল ছিল না মাথায়, হ্যাঁ, বা জট পাকানো এরকম ছিল। এটা প্রতি বছরে 1-2 বার হয়ে যায়, এটা এলাকার সবাই জানে, এখানে লুকানোর মতো কিছু নেই। তার মানে হচ্ছে তার একটা মানসিক সমস্যা ছিল। মানসিক সমস্যা। যখন আমি কান্নাকাটি করেছিলাম বিয়ের পরে, তখন রাজীব সাহেব বললেন এই ঘটনা আমার জীবনে, আমি যদি সত্যি কথা অস্বীকার করতাম তাহলে তো আমি তোমাকে পেতাম না। তারপর একটা মানুষকে আর কি করবো, আমার বিয়ে হয়ে গেছে, আমার বাচ্চা হবে তখন,
কি বলার থাকতে পারে। আমি একটু রাজীব সাহেবের শেষ সময়টুকু জানতে চাই, যখন তিনি অসুস্থ হলেন বা তার ক্যান্সার ধরা পড়লেন, ওই সময়টা আসলে কেমন কেটেছে বা ওই সময়টা কেমন ছিল? ক্যান্সারটা ধরা পড়েছে আসলে দুঃখজনক। ওই সময় আমরা ফাইন্যান্সিয়ালি সম্মানের দিক দিয়ে, যদিও এর আগে আমার 2টা টুইন বেবি মারা যায়, আমরা অনেক কষ্ট করে দুজনে কিছুটা কাটিয়ে উঠতে উঠতে, সন্তান হারানোর ব্যথা তো কাটিয়ে ওঠা যায় না, তারপর আমরা চেষ্টা করছিলাম। ওই সময় আমাদের একটা মানে সুন্দর একটা সময়, টাকা পয়সা সম্মান, উনি জাসাসের প্রেসিডেন্ট, ওখান থেকে উনি এফডিসির এমডি হলেন, বাসায় 3টা গাড়ি, মানে একটা এটা কি বলবো, সকাল থেকে ভোর হলে মন্ত্রী মিনিস্টাররা এসে ড্রয়িং রুমে বসে থাকতেন ওই আমলের, বিএনপির আমলের, যে রাজীব সাহেবের একবেলা বক্তৃতা দিতে ওনাদের এলাকায় যাওয়ার জন্য। তো উনি টাইম দিতে পারতেন না, ধরেন কোনো মিনিস্টার আসছেন বা কোনো এমপি আসছেন, রাজীব ভাই আপনাকে যেতে হবে, তো সামনাসামনি তো আর উনি না করতে পারতেন না। সেটা এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে ওনার হঠাৎ করে একদিন পেটে ব্যথা, তাও সহনীয় ব্যথা। এই ডাক্তার দেখালেন, ডাক্তার 3-4 ডাক্তার দেখানোর পরে ট্রিটমেন্ট অবশ্য দেরি হয়ে গিয়েছিল। ডাক্তাররা বলে আপনার আলসার হয়েছে বা অ্যাসিডিটির জন্য এরকম ব্যথা, এই করে করে 6 মাস 8 মাস 1 বছর পার হয়ে গিয়েছে। কিন্তু উনি যাচ্ছিলেন ডাক্তারের কাছে, যখন ফাইনালি ডাক্তার মহসিন ছিলেন, উনিও মারা গেছেন আমি যতদূর জানি, পান্থপথে বসতেন, উনি বাংলাদেশের খুব নাম করা গ্যাস্ট্রো লিভারের ডাক্তার। উনি বললেন আমার মনে হচ্ছে আপনার একটা টিউমার আছে পেটে একটা টিউমার আছে, তো এটা আপনি দেখেন। টিউমার আছে বললো, এটা 31শে মার্চ, সেদিন আমার ছেলেটার জন্মদিন। উনি রাত্রে এসে আমাকে জানালেন টিউমার আছে। সবচেয়ে মজার কথা হলো ক্ষমতা কতখানি কাজে লাগে। রাতের বেলা উনি বললেন 31শে মার্চ, এপ্রিলের 1 তারিখ কিন্তু আমরা বোম্বে যাই, এটা কিভাবে সম্ভব বলেন? তখনকার উনি এফডিসির এমডি, মানে একজন প্রতিমন্ত্রীর মর্যাদা, ওনার পদমর্যাদা। রাতের বেলা ইন্ডিয়ান এম্বাসির অ্যাম্বাসেডররা, আমাদের পরিচিত বন্ধুবান্ধব এরকম উঠা বসা আছে, ওখানে জানানো হলো। ওইখান থেকে আমরা সকালবেলা আমার পাসপোর্ট, রাজীব সাহেবের পাসপোর্ট নিয়ে 1 ঘন্টার মধ্যে সিল দিয়ে এনে 1 ঘন্টার মধ্যে প্লেনের টিকিট নিয়ে সন্ধ্যার সময় বা বিকেলে আমরা রওনা দিই। মানে আমরা জানার সাথে সাথে একদিনও আর দেরি হয় না। 31শে মার্চ, এপ্রিলের 1 তারিখ আমরা বোম্বে যাই, যেটা ওনার পেপারে এখনও আছে। তো বোম্বে যাওয়ার পর ওনাকে একটা ইয়ে করা হলো, বায়োপসি বলে এটাকে, ছিদ্র করে পেটের ভিতর থেকে একটা ওই টিউমারের নিয়ে ওটা টেস্ট করে দেখলো, দেখে ক্যান্সার। তারপরে তো আমরা হতভম্ব, কী করা উচিত? তখন ডাক্তাররা বললেন অপারেশন করেন। অপারেশন হলো। অপারেশন হওয়ার পরে তো ওনাকে কেমো দেওয়া শুরু হলো। কেমো বলতে সেটা ওরাল কেমো দিচ্ছিলেন ওনারা, মুখে, যেটা এরকম 1 পাতার দাম বোধহয় 1,75,000 টাকা ওই আমলে ছিল। গ্লিবেট বা এই ধরনের একটা ক্যাপসুল টাইপের, 1 মাসেরটা বা 21 দিন চলতো। ওইভাবে 2-3 মাস খাওয়ানোর পরেও ওনার কোনো ইমপ্রুভ হচ্ছে না, ওনার সবসময় বমি লাগে, ওজন কমে যাওয়া। তার মধ্যেও কিন্তু উনি অফিস করছেন, উনি সম্পূর্ণ হুঁশে ছিলেন, 100% হুঁশে ছিলেন। ওই অবস্থাতেই উনি এফডিসিতে অফিস করছেন। ওই অপারেশনের পরে উনি শুটিংও করেছেন। তারপরে এইভাবে আমাদের যুদ্ধ গেল 9 মাস। 9 মাসের মধ্যে আমি বাংলাদেশে কয়দিন ছিলাম আমার মনে নাই। 9 মাসে আমরা বিদেশে ছিলাম। 2 মাস সিঙ্গাপুর, 2 মাস ব্যাংকক, আবার 2 মাস ব্যাংকক, তারপরে বোম্বে, আবার বোম্বে, এইভাবে করে পুরা 9টা মাস। লাস্ট মারা যাওয়ার 1 মাস সম্ভবত আমরা ঢাকায় ছিলাম, হলি ফ্যামিলি হাসপাতালে। এটা বোধহয় 20-25 দিনের মতো ছিলাম, যেটা একটা ভিডিও সামাজিক মাধ্যমে। হ্যাঁ, ওইটা তখন লাস্ট সময়ে। তখন আমরা সিঙ্গাপুর থেকে ফেরত আসছি। সিঙ্গাপুর থেকে বলা হলো যে আপনাকে সব কিছুই আমাদের টেস্ট করা শেষ, আপনার এটা 4th স্টেজে চলে গেছে, আপনি বড়জোর 3 মাস লাস্টিং করবেন। তো 3 মাসের মধ্যে আপনার যা পারিবারিক কাজকর্ম যেটা থাকে আপনাদের মধ্যে, ওইটা আপনি করে ফেলেন। তারপর তো দুইজনেই খুব মন খারাপ করে ঢাকা ফেরত আসলাম। ফেরত এসে এখন এটা উনিও বুঝে গেলেন, আমিও বুঝে গেলাম আমাদের হাতে কিছু নাই। তারপর যা ওষুধ টষুধ দিচ্ছিলেন, ওই সময় ওনার প্রচণ্ড ব্যথার জন্য প্রচুর পেইন কিলার খেতে হতো। তো পেইন কিলার খেয়ে ওইভাবেই ওনার খাওয়া দাওয়া নাই, আস্তে আস্তে না খেতে পেরে ভিতরে সম্ভবত এটা ডাক্তারের ভাষ্য, টিউমার ভরে গিয়েছিল ভিতর থেকে, টিউমার ফর্ম করে, যা ক্যান্সার পেশেন্টদের সম্ভবত এটা টিউমার আকারেই দেখা দেয়।
গলা পর্যন্ত এসে বন্ধ হয়ে গিয়েছিল, ইভেন রাইস টিউব দেওয়ার মতো পরিস্থিতিও ওনার ছিল না হলি ফ্যামিলিতে ডাক্তাররা যেটা ছিলেন। আরেকটা কথা যেটা আমি বলতে চাই, দর্শকদের জন্য বলতে চাই, অনেকে মনে করেন আমি ওনার কাছ থেকে অনেক সয় সম্পত্তি নিয়ে নিয়েছি। আমার বাসা কিন্তু নলভোগে। আমি যদি নলভোগ বলতে এটা ঢাকা উত্তরা সিটির বাইরে একটা জায়গা, হ্যাঁ। তো আমি তো নলভোগ যাওয়ার কথা না। মানুষ কি করে, যেটা আপনারা যেটা ঢাকা শহরে থাকেন, মানুষ একটু পয়সা থাকলে একটু সলভেন্ট থাকলে কোথায় যায়? গুলশান বনানী যায় না, বা উত্তরা ধানমন্ডি এরকম থাকে। আমি এই 20 বছর উনি মারা যাওয়ার পরে আমি 3টা বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি, মানুষ করেছি, 3টা বাচ্চাকে বিয়ে দিয়েছি। আমারও এই রাস্তা আমার জন্য অত সহজ না। যদি এত কোটি কোটি টাকার মধ্যে থাকলে আমাকে নলভোগ গিয়ে থাকতে হতো না। নলভোগের 18 বছর রাস্তা ছিল পুকুরের মতো, তখনও তো আমি বাসা এইদিকে এসে ভাড়া থাকতে পারতাম। এমন কিছুই না, এমন কোনো কোটি টাকা না। ওনার ট্রিটমেন্টের সময় 1.25 কোটি টাকা আমাদের খরচ হয়েছে। বিএনপি গভর্নমেন্ট দিয়েছিলেন 2 লাখ টাকা, আর 1.25 কোটি টাকার মধ্যে বাকি 1,13,00,000 টাকা সম্ভবত 1.25 কোটি টাকায় হয়। ওটা ওনার জমানো টাকা, আমাদের জমি বিক্রির টাকা, আমার 90 ভরি গোল্ড বিক্রির টাকা। তো দর্শকরা না জেনে যেটা বলেন, ওনারা আমি মনে করি অবুঝ বা না জেনে কথা বলার তো একটা পার্সেন্ট আছে। হ্যাঁ, না জেনে, এখানে দর্শকরা বলতে বাংলাদেশের যত কোটি মানুষ সব কোটি তো আর বলছে না, 2-4 জন এরকম বলবে। যেমন আমাদের রাজ্জাক ভাই মারা গিয়েছিলেন, তখন দর্শকরা নিজে লিখে এবার বুঝবে মজা, দুযোগে কেমন করে জ্বলো, এই কমেন্টটা না করলেও পারতো। একজন মুসলিম মারা গেলে মুসলিমকে কি বলতে হয়? ইন্নালিল্লাহ বলতে হয়, বেহেশত নসিব হোক। তো কবুর ম্যাডাম মারা গেলেন, ওইটাই লিখলেন। ইদানিং নতুন ম্যাডামকে নিয়ে যেটা করছেন, এটা আসলে আমরা উস্তাদ, মানে কোনো বড় কাউকে মুরব্বীদেরকে কথা বলার সময় ছাড়ে না আমরা। অবশ্য এদের পার্সেন্টেজ খুব কম না। রাজীব সাহেব সর্বশেষ আপনাকে কি বলেছিল বা বলে গিয়েছেন মনে আছে? অবশ্যই মনে আছে। রাজীব সাহেব খুব কান্নাকাটি করছিলেন আর বারবার বলছিলেন, আমি কাকে তোমাদেরকে দিয়ে যাব? আমার বাচ্চারা, সবচেয়ে বড় বাচ্চাটার বয়স ছিল 11 বছর, ছোট মেয়েটা 3.5 বছর, তারপর একটা 5.5 বছর, পিঠে 2টা মেয়ে। যে আমার একটাই দুঃখ নিয়ে চলে গেলাম, আমি তোমাদেরকে কার কাছে দিয়ে যাব? তারপরে তোমার যতটুকু সাহস আছে, আমি জানি তুমি মানে এই রাস্তা পাড়ি দিতে পারবা, আমি তোমাদেরকে কার কাছে দিয়ে যাব? কারণ আমার মানে ওই শ্বশুর বাড়ি তো এমন কেউ ছিল না যার কাছে দিয়ে যাবে। আর আমার বাড়ি তো আমার ভাই ওস্তাদ ছিলেন, ওনার অবশ্যই উনি আমার গার্জিয়ান, কিন্তু ওনার ফ্যামিলি, ওনার কাজ কারবার, ওনার ব্যবসা, এখন উনি তো আর আমার বাসায় এসে বসে থাকতে পারবেন না, আমার বাচ্চাদের পরিচালনা করতে পারবেন না। স্কুল আছে, কলেজ আছে, বিয়ে আছে, শাদী আছে। তো আল্লাহ করে এতগুলো বছর, 20 বছর আমি 3 বাচ্চাকে বিয়ে দিয়েছি। ওরা যার যার সংসারে ভালো আছে, আমি ভালো আছি, এই আর কি। আমরা একদম আমাদের আড্ডার শেষ দিকে চলে আসি। যাওয়ার আগে যারা রাজীব সাহেবের ভক্ত আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার? রাজীব সাহেবের ভক্তদের বলবো, আপনারা রাজীব সাহেবের জন্য দোয়া করবেন। আর শুধু রাজীব সাহেব বা আমার জন্য না, বাজে মন্তব্য কোনো সম্মানিত সিনিয়র কোনো মানুষদের বিরুদ্ধেই করা ঠিক না। এটা আমি কখনো করি না। ফেসবুকে ওনারা যেমন আছেন, আমিও আছি। আমার কোনো কমেন্ট কাউকে বাজে লিখতে কেউ কখনোই দেখবে না। কাউকে বাজে কমেন্ট করে আমরা আসলে অনেক কিছু করতে পারি না। ভালো একটা কথা বললে নিজের মনে শান্তি লাগে, কাউকে খারাপ একটা কথা বলে নিজের কাছে অশান্তি লাগে। তো ওনারা রাজীব সাহেবের জন্য দোয়া করুক। আর ওনারা যেটা মনে করেন আমি সম্পদ মেরে দিয়েছি, এই সেই, ওইটা আমার ডিটেলসে আছে। আর এই আধুনিক যুগে পেপার, পত্রিকার যুগে, মানে মিডিয়ার যুগে মেরে দেওয়ার এখানে কোনো অপশন নেই। আর যেটা বলবো সেটা হলো, ছোট্ট একটা কথা, ওই পাশে আমাদের 600 কাঠা জায়গা, একদম কুয়াকাটা থেকে শুরু করে কুয়াকাটা, পটুয়াখালী, দুমকি, শ্রীরামপুর, এই 4টা স্টপেজে 600 কাঠার প্লাস জায়গাগুলো সব শহরের উপরে জায়গা। কারণ উনি জায়গাগুলো কিনেছিলেন ওখানে এমপি ইলেকশন করবেন এই জন্য। হ্যাঁ, ঢাকায় তো আমাদের একটাই বাড়ি ছিল। তো ওই জায়গাগুলো নিয়ে ওদের সাথে এখন আমাদের মামলা চলছে, আমার বাচ্চাদের সাথে ওই বাচ্চাদের মামলা হচ্ছে। যদি আমি মেরে দিতাম, ওরা তো আমাদের নামে মামলা করা উচিত ছিল না। তো এখন জিনিসটা, আজকে এই মামলার বয়সও প্রায় 10-12 বছর, মামলা তো এরকমই, হয়তো 100 বছর যাবে। আমাদের বাচ্চাদের সাথে ওদের মামলা, আর মামলাটা ঢাকা থেকে হয়েছে।
মানে হচ্ছে সেই সম্পত্তিটা সেই সম্পত্তিটা ওখানে কোটি কোটি টাকার সম্পত্তি, বললাম না কুয়াকাটা, তারপরে পটুয়াখালী শহরে। এটা কি হচ্ছে রাজীব সাহেবের যে যে দুই সন্তান পটুয়াখালীতে আছে তারা সেটাকে ভোগ করছে? তারা ভোগ করছে, হ্যাঁ, কিন্তু রাজীব সাহেব কাউকে লিখে দিয়ে যান নাই। আচ্ছা, কিন্তু এই আপনার যে সন্তান আছে তাদেরকে সেই ভাগটুকু দিচ্ছেন? ওরা যেহেতু রাজীব সাহেব লিখে দিয়ে যান না, এটার ওয়ারিশ যারা যারা আছে তারা পাবে। সবাই তো সমানভাবে পাবে? সবাই সমানভাবে পাবে। আমার 3 বাচ্চা, ওদের 2 ছেলে, তো হিসাবে অর্ধেক অর্ধেক হয়, 50-50 হয়। ওরা দিচ্ছে না বলে আমার বাচ্চারা মামলা করেছে। এখন আমার বাচ্চা তো সবচেয়ে ছোট মেয়ের বয়স 26 বছর, তো অ্যাডাল্ট তো এর 18 বছর হয়েছে অনেক আগে। সবচেয়ে ছোট জন, বড় জনের বয়স 34-35 বছরের মতো, তারপরের মেয়ে আবার 27-28 বছরের মতো। এরা নিজেরাই এখন নিজেদের সম্পদ বুঝে, নিজেদের প্রয়োজন বুঝে, নিজেদের হক বুঝে, তাদের কোনটা পাওয়া উচিত না এটা বুঝে এখন আমার বাচ্চারা ওদের নামে মামলা করেছে। মামলা পটুয়াখালী টাউনে চলমান। যদি আমি মেরে খেতাম, ওরা তো আমার নামে মামলা করতো এসে। তো দর্শকদের ভুল হয়, না জেনে কোনো সিনিয়রদেরকে এই ধরনের কমেন্ট করা আসলে ঠিক না। আচ্ছা, একটা প্রশ্ন আমি একটু ভুলে গিয়েছি, সেটা একটু জানতে চাই। সেটা হচ্ছে, যেহেতু রাজীব সাহেব বিএনপি রাজনীতির সাথে যুক্ত ছিলেন, যার সাথে প্রেসিডেন্ট ছিলেন, এমপি নির্বাচন করতেও চেয়েছিলেন, সেই জায়গা থেকে গত 15 বছর যে সময়টা হচ্ছে আওয়ামী লীগ সরকার একটা দাপট ছিল, আপনাদের উপরে কোনো ধরনের প্রেশার ছিল কি? না, আমি বিএনপির আমলে ওনারা মানে বিএনপি যখন ক্ষমতায় ছিলেন তখনও আমি কোনো সুযোগ সুবিধা নিইনি। রাজীব সাহেব মারা যাওয়ার পরে বিএনপি ছিল। ইভেন তারেক সাহেব ফোনও করেছিলেন যে আমার কোনো অসুবিধা বা আমার বাচ্চাদেরকে প্রিপারেটরি স্কুলে ভর্তি করাবো কিনা। মোহাম্মদপুর যে প্রিপারেটরি স্কুল আছে, তখন যেহেতু আমার 3টা বাচ্চা, ছোটোটা বোধহয় মাত্র স্কুলে যাচ্ছে, অনেক অল্প বয়সে দিয়েছে, ইংলিশ মিডিয়ামে মাস্টার মাইন্ডের স্টুডেন্ট। তখন আমি ভাবলাম এখান থেকে আমার মোহাম্মদপুর আসা যাওয়া, 3টা বাচ্চা, কোথায় কি, বড় বাচ্চাটা তখন ইন্ডিয়া পড়াশোনা করতো, তো ওইভাবে না, আমি কোনো ওই স্কুলের সুযোগটুকু পর্যন্ত আমি নিই নাই। 5টা টাকার সুযোগ তো নিয়েই নাই, স্কুলের সুযোগটুকু পর্যন্ত নিয়ে নেই। আর অবশ্যই আওয়ামী লীগের আমলে আমাকে কেউ কোনো কিছু করে না। আমি যে এলাকায় থাকি, যত রাতেই আসি যাই, যেভাবে করে আমি সব জায়গায় সম্মান পেয়েছি। আমাকে আসলে যারা ব্যক্তিগতভাবে চিনে না তারা ভাবতে পারে অনেক কিছু, কিন্তু যারা চিনে, আমি যে এলাকায় থাকি তারা তো আমাকে চিনে। ওইখানে তো আমি মানে সম্মানের চেয়ে বেশি কিছু পাওয়ার থাকলে সেটা আমি পাই, আমার বাচ্চারা পায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমারও ভালো লাগলো। অনেক পুরনো স্মৃতির কথা বলতে পারার মধ্যেও একটা শান্তি আছে, ভিতরে অনেক সময় থাকে, বলা হয় না, আলাপ হয় না। জীবন থেকে 20 বছর উনি নাই, কিন্তু বা আমার বাচ্চাদের বাবা, তো ওনার প্রতি আমার একটা রেসপেক্ট সবসময় ছিল, এখনও আছে। এজ এ শিল্পী হিসাবে, মানুষ হিসাবে দর্শকদের বলবো ওনার জন্য দোয়া করবেন, আপনারাও দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশতবাসী করেন। জি, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকে আড্ডা দিলাম আমরা। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।